আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আপনাদের লাস্ট ক্লাস। আপনাদেরকে আমি সাজেশন গুগল ক্লাসরুমে আপলোড করে দিছি। ওকে। আর হচ্ছে আমি একটু রিক্যাপ করি সাজেশনটা আপনাদের। ওকে, এটা হচ্ছে আপনাদের সাজেশন। এখানে আমি নিয়ারলি টোটাল 12টা টপিক হচ্ছে এখানে ইনক্লুড করছি। 12টা টপিক আপনারা পড়বেন আপনাদের পরীক্ষার জন্য। এর চেয়ে কমানো আসলে পসিবল না, আমাদেরও তো 6টা কোশ্চেন করতে হয়েছে। সো 12টা টপিক আপনারা পড়বেন। এই 12টা টপিক আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে আমরা 9টা টপিক একদম প্রপারলি কমপ্লিট করে ফেলছি। 10 নম্বর টপিকটা আমরা ক্লাসে পড়তেছিলাম, আজকে হচ্ছে 10 নম্বরের বাকি পোর্শনটুকু করাবো, যতটুকু আপনারা পরীক্ষায় লিখবেন। এরপরে 11 এবং 12 নম্বর যা যা লিখতে হবে, যা যা দরকার সেটা একটু দেখাই দিব। তাহলে আপনাদের টোটাল 8টা স্লাইড হচ্ছে আপনাদের গুগল ক্লাসরুমে দেওয়া আছে। আপনারা যদি আপনাদের গুগল ক্লাসরুমটা দেখেন, আপনাদের টোটাল অ্যারাউন্ড 8টাই দেওয়া হয়ে গেছে কিন্তু স্লাইড। উইক 8 পর্যন্ত স্লাইড হচ্ছে এখানে কিন্তু কমপ্লিট করা আছে। ওকে। সো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যে টপিকটা পড়তেছিলাম, যে ইমেজ জিওমেট্রি, এটা নিয়ে আজকে আলোচনা করব। ওকে। সো ইমেজ জিওমেট্রির ক্ষেত্রে আমরা যে পড়াশোনাটা করতেছিলাম, আসলে যে ইমেজ, আমাদের দুনিয়া যা কিছু আছে সব কিন্তু 3D। কিন্তু ইমেজ যেগুলো আমরা দেখি সেগুলো কিন্তু কি 2D তে থাকে। 2D মানে হচ্ছে এগুলার হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থাকে। এটা এক্স অ্যাক্সিস থাকে আর এদিকে, আর এদিকে হচ্ছে আমাদের কি ওয়াই অ্যাক্সিস থাকে। ঠিক আছে। সো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যেহেতু থাকে, তাহলে এই জন্য এগুলাকে 2D ইমেজ বলা হয়। এবং ইমেজের ক্ষেত্রেও কি থাকে, পিক্সেল থাকে। এগুলো কিন্তু আমরা পড়ছি অলরেডি, ইমেজে পিক্সেল থাকে। ওকে। এখন কথা হচ্ছে এই যে 3D কোনো একটা সিনকে 2D তে ইমেজ প্লেনে কনভার্ট করার যে বিষয়টা, এটাকে বলা হয় ইমেজ জিওমেট্রি। অ্যান্ড এই প্রসেসটার পিছনে অনেক অনেক ম্যাথমেটিক্যাল কিছু ফর্মুলা কাজ করে। এই ম্যাথমেটিক্যাল ফর্মুলার পেছনে আরো কিছু ফর্মুলা থাকে, যেমন ম্যাট্রিক্স, নির্ণায়ক, যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর হচ্ছে কনভলিউশন। এই বিভিন্ন ধরনের ক্যালকুলেশন গুলো নিয়ে আসলে ইমেজ জিওমেট্রি কাজ করে। তাহলে আমাদের এই যে ছবিটা আছে, এই ছবিটা দিয়ে কি মিন করতেছে? ফর এক্সাম্পল আমাদের এটা হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট। ওয়াল মানে হচ্ছে আমাদের, ফর এক্সাম্পল আপনার ঘরের মধ্যে একটা চেয়ার আছে, আপনি চেয়ারটার ছবি নিবেন। তাহলে এই চেয়ারটা ওই ঘরের সাপেক্ষে বা দুনিয়া বা পৃথিবীর সাপেক্ষে একটা অ্যাক্সিসে আছে বা কোঅর্ডিনেটে আছে। তো ওই দুনিয়াটাকে বা ঘরটাকে বা পৃথিবীটাকে আমরা বলতে পারি ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম। এন্ড এটাকে XW, YW অ্যান্ড ZW দ্বারা দেখানো হয়েছে। আর আপনি যে ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, এই ক্যামেরার একটা কোঅর্ডিনেট লাগবে, যেটাকে এখানে XC, YC অ্যান্ড WC দ্বারা দেখানো হয়েছে। এখন আমরা যার ছবি তুলবো, ধরেন এই বিন্দুটা হচ্ছে পি তে আছে। ওকে। তাহলে এই পি বিন্দুটা ওয়াল কোঅর্ডিনেট থেকে এই দূরত্বে আছে, আর ক্যামেরা কোঅর্ডিনেট থেকে হচ্ছে এই দূরত্বে আছে। সো এটা একটা স্থানাঙ্ক দ্বারা আমরা দেখাইতে পারি। সো আমরা এটা বলতে পারি যে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট থেকে পি বিন্দুটা XW, YW অ্যান্ড ZW দূরে আছে। অ্যান্ড ক্যামেরা কোঅর্ডিনেট থেকে এই বিন্দুটা XC, YC অ্যান্ড ZC এই দূরে আছে। ওকে। এটা গেল হচ্ছে ওভারঅল আমাদের একটা প্রিপারেশন আমার পুরো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা করার জন্য। এই কোশ্চেনটা যদি আপনাদের পরীক্ষায় আসে, তাহলে আপনারা আগে কি করবেন, এই জিনিসটাকে ব্যাখ্যা করবেন চিত্র এঁকে, যে এখানে ক্যামেরা কোঅর্ডিনেট কোনটা, ওয়াল কোঅর্ডিনেট কোনটা, আমাদের মেইন ইমেজ পয়েন্ট কোনটা, ওয়াল কোঅর্ডিনেট কাকে বলে, ক্যামেরা কোঅর্ডিনেট কাকে বলে, এই জিনিসটা আগে ব্যাখ্যা করবেন। ব্যাখ্যা করার পরে এখানে আমি যা যা এতক্ষণ বলছি তাই কিন্তু লেখা আছে। ওকে, এটা পড়ে নিতে পারেন আপনারা। ওকে। সো আমরা ক্লাসে দেখছিলাম যে আমাদের দুই ধরনের ম্যাট্রিক্স আমরা পাবো, একটা হচ্ছে রোটেশনাল ম্যাট্রিক্স, আরেকটা কি, আরেকটা হচ্ছে ট্রান্সলেশনাল ম্যাট্রিক্স। রোটেশনাল ম্যাট্রিক্সের কাজ কি? রোটেশনাল ম্যাট্রিক্স হচ্ছে রোটেট করে, বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে রোটেট করতে পারে। আর ট্রান্সলেশনাল ম্যাট্রিক্সের কাজ হচ্ছে ট্রান্সলেট বা মুভ করা, এখান থেকে এখানে এভাবে হচ্ছে মুভ করা, এগুলাকে বলা হয় ট্রান্সলেশনাল ম্যাট্রিক্সের কাজ। সো আপনি যখন ক্যামেরা নিবেন, ক্যামেরা যখন ছবি তুলবেন, তাহলে অবজেক্টটাকে ভালো করে ক্যাপচার করার জন্য আপনাকে কিন্তু ক্যামেরাটা রোটেট করতে হয় অনেক সময়, বা অনেক সময় ট্রান্সলেট মানে সামনে পিছনে সরানো লাগে। তো এই প্রসেসগুলোকে কন্ট্রোল করার জন্য দুইটা ম্যাট্রিক্স কাজ করে।
একটা হচ্ছে রোটেশনাল ম্যাট্রিক্স আর একটা হচ্ছে ট্রান্সলেশনাল ম্যাট্রিক্স। সো রোটেশনাল ম্যাট্রিক্সটা মূলত 3:3 ম্যাট্রিক্স, অর্থাৎ এর তিনটা রো থাকে আর তিনটা কলাম থাকে। ওকে, তিনটা রো অ্যান্ড তিনটা কলাম থাকে, এগুলো কিন্তু আমরা ক্লাসে দেখছিলাম অলরেডি। এটাকে হচ্ছে রোটেশনাল ম্যাট্রিক্স বলে। আর ট্রান্সলেশনাল ম্যাট্রিক্স মূলত 3:1 ম্যাট্রিক্স হয়, মানে এর তিনটা রো থাকে আর একটা কলাম থাকে। ওকে, এটা হচ্ছে ট্রান্সলেশনাল ম্যাট্রিক্স বা টি দ্বারা মূলত বোঝানো হয়। ওকে, ফাইন। তো আমরা যদি কোনো একটা ছবির ক্যামেরা কোঅর্ডিনেটটা নিতে চাই, তাহলে ক্যামেরা কোঅর্ডিনেট পাওয়ার জন্য আমাদের ক্যালকুলেশনটা কি হবে? সো ক্যামেরা কোঅর্ডিনেট ইজ ইকুয়াল টু রোটেশনাল ম্যাট্রিক্সকে আমরা যদি ওয়াল কোঅর্ডিনেট দ্বারা গুণ করি এবং এরপরে টোটাল ভ্যালুটাকে যদি ট্রান্সলেশনাল ম্যাট্রিক্সের সাথে যোগ করি, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা ক্যামেরা কোঅর্ডিনেটের ভ্যালুগুলোকে পাবো। কি করছে বুঝেন? সো রোটেশনাল ম্যাট্রিক্সকে ওয়াল কোঅর্ডিনেট দ্বারা গুণ করছে এবং তার সাথে হচ্ছে ট্রান্সলেশনাল ম্যাট্রিক্সকে যোগ করে দিছে। দেন আমরা কিন্তু ক্যামেরা কোঅর্ডিনেটের ভ্যালুগুলা পাবো। এখন আহ এটাকে একটা রিলেশন বলা যায়, এখানে 1 নম্বর ইকুয়েশন দ্বারা এটাকে দেখানো হয়েছে। এই রিলেশনটা মূলত ক্যামেরা আর ওয়াল কোঅর্ডিনেটের সমন্বয়ে তৈরি করা হয়েছে। এখন আমরা যেটা করতে পারি। ওকে, এখন আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে আহ, এই পুরো ইকুয়েশনটাকে একটু সুন্দর করে সাজাইতে পারি। আমরা রোটেশনাল আর ট্রান্সলেশনালকে আলাদা না রেখে আমরা যদি একসাথে করে দিই তাহলে কি হবে? So, আমরা যদি এরকম করি, এই যে রোটেশনাল আর ট্রান্সলেশনাল যে ম্যাট্রিক্সটা ছিল, যেখানে রোটেশনাল ছিল 3:3 আর ট্রান্সলেশনাল ছিল হচ্ছে 3:1, দুটাকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে কিন্তু 3:4 ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে যাবে। তখন কিন্তু আমরা ওই ম্যাট্রিক্সটাকে এভাবে লিখতে পারি, এরকম লিখতে পারি, এভাবে লিখতে পারি। ওকে, যখনই আমরা এটা করব আমাদেরকে তখন ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমে এক্সট্রা একটা কোঅর্ডিনেট আনতে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে হোমোলোগাস কোঅর্ডিনেট সিস্টেম। এটা আনতে হয় ক্যালকুলেশন সুবিধার জন্য, ক্যালকুলেশনের সুবিধার জন্য মূলত এই এক্সট্রা কোঅর্ডিনেটটাকে আনা হয়। যেহেতু এখানে 3:4 হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য এখানে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমে এক্সট্রা একটা কোঅর্ডিনেট, যেটা 1 দ্বারা দেখানো হয়েছে, এই কোঅর্ডিনেটটাকে আমরা নিয়ে আসতে পারি। তাহলে নতুন রিলেশন অনুযায়ী আমরা যদি ক্যামেরা কোঅর্ডিনেট পাইতে চাই, তাহলে এখন জাস্ট রোটেশনাল আর ট্রান্সলেশনাল যে ম্যাট্রিক্সটা আছে এটাকে যদি আমরা হোমোলোগাস ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের সাথে যদি গুণ করি, তাহলে কিন্তু আমরা ক্যামেরা কোঅর্ডিনেট সিস্টেমটা পেয়ে যাব। এরপরে এই যে ম্যাট্রিক্সটা রোটেশনাল এন্ড ট্রান্সলেশনাল যে ম্যাট্রিক্সটা, এটাকে কি বাহির থেকে কন্ট্রোল করা হয় না? তাই এদের নাম হচ্ছে এক্সট্রিনসিক ম্যাট্রিক্স, যেটাকে পি দ্বারা মূলত বোঝানো হয়। বা এটা আরেকটা নাম হচ্ছে বহির্জাত ম্যাট্রিক্সও বলা হয় এটাকে, বাহির থেকে যেহেতু কন্ট্রোল করা হয়, দ্যাটস ওয়াই ইস নেম ইজ এক্সট্রিনসিক ম্যাট্রিক্স অথবা পি। সো এতটুকু আমরা কিন্তু পড়ছিলাম, ওকে, এক্সট্রিনসিক ম্যাট্রিক্সের বিষয়টা। এরপরে এখানে হোমোলোগাস কোঅর্ডিনেট নিয়ে কথা বলা আছে, আপনারা হচ্ছে এগুলা পড়তে পারেন, এগুলো আমি অলরেডি পড়াই ফেলছি ক্লাসে। এখন এটা কি? এটা কিছুই না। এখানে আপনাদের দেখেন ওয়াল কোঅর্ডিনেট আছে, ক্যামেরা কোঅর্ডিনেট আছে, আর পি বিন্দু আছে, মাঝখান দিয়ে শুধু একটা ইমেজ প্লেন জেনারেট হয়েছে। এটাকে বলা হয় ইমেজ প্লেন। আমাদের যে ছবিটা আছে না, ছবির যে অংশটা, এটাকে প্লেনের সাথে যদি আমরা কল্পনা করি, তাহলে এটাকে আমরা ডাকবো হচ্ছে ইমেজ প্লেন নামে। এখন এখানে মূলত কি কাজ হচ্ছে? এখানে যে ছবিটা আছে না, এখানে হচ্ছে দেখেন এই ইমেজ প্লেনের এক্স অ্যাক্সিস হচ্ছে এটা, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে এদিকে, আর জেড অ্যাক্সিস হচ্ছে এদিকে। এক্স ওয়াই জেড অ্যাক্সিস, তিনটা অ্যাক্সিসের, ঠিক আছে? তিনটা অ্যাক্সিস এখানে কিন্তু আঁকানো আছে। আপনারা যদি দেখেন ভালোভাবে ছবিটা ক্লিয়ার ভাবে দেখলে বুঝতে পারবেন। সো এখানে আমাদের যে এখানে পি বিন্দুটা আছে, এটা যদি এই ইমেজ প্লেনে জেনারেট আমরা করতে চাই, তাহলে অবশ্যই ইমেজ প্লেনে এটার কি একটা অপোজিট প্রতিবিম্ব জেনারেট হবে, অপোজিট রিফ্লেকশন জেনারেট হবে। যেটা আমরা কিন্তু পিনহোল ক্যামেরার ক্ষেত্রে কিন্তু এরকম জিনিসটাই দেখছিলাম, আপনাদের যদি মনে থাকে। পিনহোল ক্যামেরাতে আমরা যদি একটা গাছের প্রতিবিম্ব ছবি দেখতে চাই, তাহলে কিন্তু কি উল্টা প্রতিবিম্ব কিন্তু এখানে জেনারেট হতো, তাই না? এখানেও কিন্তু সেম কাজটা হবে। সো এই যে এই এতটুকু হচ্ছে আমাদের অবজেক্টটা। সো এখানে ইমেজ প্লেনে এটার কিন্তু অপোজিট, এই দেখেন এটার অপোজিট এখানে জেনারেট হয়েছে, এটার অপোজিটটা এখানে হচ্ছে জেনারেট হয়েছে।
ওকে, এখন এটাকে ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে আসলে বুঝবো, কিভাবে কি করব? আপনাদের পরীক্ষায় যদি এই চিত্রটা আসে, আপনারা সুন্দর করে দেখে দেখে এই চিত্রটা পরীক্ষায় আঁকবেন, কোশ্চেনে যেভাবে আঁকা আছে ওভাবে দেখে দেখে আঁকবেন, তারপর ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন গুলা ব্যাখ্যা করবেন। সো এখানে মূলত আর বলার আসলে বেশি কিছু নাই। এখানে হচ্ছে এই প্লেনটা মূলত অপোজিট একটা প্লেন এখানে জেনারেট হয়েছে, মানে ইমেজ প্লেনে যেটা হয় অ্যাকচুয়ালি, এই যে এই বিন্দুটা, এটাকে বলা হয়, এই যে অ্যাক্সিসটা যেটা জেড অ্যাক্সিস, এরকম যে জেড অ্যাক্সিস গেছে, এটাকে বলা হয় অপটিক্যাল অ্যাক্সিস। আর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস তো আছে। এই পয়েন্টটা এটাকে বলে প্রিন্সিপাল পয়েন্ট অথবা ফোকাল পয়েন্টও বলা হয়। ঠিক আছে, এটাকে ফোকাল পয়েন্টও বলা হয়। ওকে, এখানে কথাগুলো আছে। ওসি, ওসি মানে হচ্ছে, এই ওসি কে বলা হয় অপটিক্যাল পয়েন্ট বা ফোকাল পয়েন্ট, অপটিক্যাল পয়েন্ট বলা হয় আসলে ওসি কে। ওকে, এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখব। সো একটু এখান এখান থেকে দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো এখানে আহ, এই যে এই অংশটুকু এক্স না, এই অংশটুকু কি এক্স, তারপর এই অংশটুকু কি এফ না, এই অংশটুকু হচ্ছে এফ। এফ মানে হচ্ছে ফোকাল লেন্থ। দি ইমেজ প্লেন ইজ প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ এফ ফ্রম দ্য অপটিক্যাল সেন্টার। তো এটা হচ্ছে মূলত এফ। তাহলে তাহলে এই যে এটা, এই এভাবে গিয়ে এভাবে গিয়ে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, যার লম্ব হচ্ছে এক্স আর ভূমি হচ্ছে কি এফ। তাহলে আমরা বলতে পারি এক্স বাই এফ, লম্ব বাই ভূমি, তাই না? ওকে, ফাইন, এতটুকু বুঝলাম। এরপরে এরপরে এখন এই এতটুকু যদি আমরা কাট করি, অথবা আমরা যদি এতটুকু কাট করি, এতটুকু কি জেড সি না? ওকে, আর এই এই অংশটুকু কি এক্স সি না? আপনারা যদি দেখেন এদিকে হচ্ছে এক্স সি, তাহলে এটাও কি হবে এক্স সি হবে। তাহলে এটা জেড সি আর এটা কি এক্স সি। তাহলে আমরা এভাবে লিখতে পারি না, দেখেন তো, এক্স অফ এফ ইকুয়াল টু এক্স সি বাই জেড সি। দুটাই ত্রিভুজে কিন্তু সমান, কারণ দুটার অ্যাঙ্গেলই সেম। দুটার অ্যাঙ্গেল কিন্তু এটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু দুইটার অ্যাঙ্গেল, আপনারা দেখেন এই এই অ্যাঙ্গেলটা কিন্তু দুইটারই অ্যাঙ্গেল, তাই না? তাহলে কিন্তু অ্যাঙ্গেল যেহেতু সেম, তাহলে তাদের লম্ব বাই ভূমির যে রেশিওটা এটা কিন্তু সমান হবে। এটা বেসিক ম্যাথমেটিক্স, ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি ম্যাথমেটিক্স হচ্ছে কিন্তু এখান থেকে আসে। সো আমরা যদি সমান হয় তাহলে লিখতে পারি এক্স ইকুয়াল টু এফ ইন্টু এক্স সি বাই জেড সি। তার মানে হচ্ছে এক্স হচ্ছে ইমেজ প্লেনের অ্যাক্সিস, যেখানে ইমেজটা জেনারেট হবে তার এক্স অ্যাক্সিস, ইজ ইকুয়াল টু ফোকাল লেন্থটা কতটুকু, ক্যামেরার ফোকাল লেন্থ কতটুকু সেটা, গুণ ক্যামেরার এক্স সি মানে হচ্ছে ক্যামেরার এই কোঅর্ডিনেটের ভ্যালু, এক্স কোঅর্ডিনেটের ভ্যালু আর জেড কোঅর্ডিনেটের ভ্যালু যদি আমরা ভাগ দিই, তাহলে টোটাল আমরা ক্যামেরার ইমেজের যে প্লেনটা আছে সেটার এক্স এর ভ্যালু জানতে পারবো। ওকে, যদি না বুঝেন তাহলে একদিন রিপিটিং, আপনার ভিডিওটা রিপিট করে আবার শুনবেন আমি কি বলছি। যদি আমরা কোন একটা ইমেজের এক্স এর ভ্যালু বের করতে চাই, তাহলে হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই হবে, এক্স ইকুয়াল টু এফ গুণ ক্যামেরার এক্স ম্যাট্রিক্স আর হচ্ছে ক্যামেরার জেড ম্যাট্রিক্স, মানে ক্যামেরার এক্স কোঅর্ডিনেটের ভ্যালু আর জেড কোঅর্ডিনেটের ভ্যালু দ্বারা বের করতে হবে। সিমিলারলি আমরা যদি ওয়াই এর ভ্যালু বের করতে চাই তাহলে কি করব দেখেন তো। ওয়াই এর ভ্যালু বের করলে আমরা সিমিলারলি হচ্ছে এক্স আর ওয়াই দুটো ভ্যালু এখানে দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু ক্ষেত্রে এফ ইকুয়াল টু ওয়াই সি বাই জেড সি, দ্যাট মিনস ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু ডিভাইডেড বাই জেড কোঅর্ডিনেটের ভ্যালু। এইভাবে আমরা মূলত একটা ইমেজের এক্স আর ওয়াই অ্যাক্সিসের ভ্যালু আমরা মূলত বের করতে পারবো। এটা যদি একটা ইমেজ হয়, ইমেজের এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে আমরা এই দুটো অ্যাক্সিসের ভ্যালু মূলত আমরা এই ক্যালকুলেশন দ্বারা বের করতে পারবো। সো এটা হচ্ছে ওভারঅল আলোচনা। আমরা যদি এখন একটা ক্যালকুলেশনকে ইজি করার জন্য একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে এফ এক্স সি, এই যে পোর্শনটুকু আছে, এটাকে যদি আমরা এক্স বার লিখি, এক্স বার না এক্স প্রাইম লিখি, আর এই পোর্শনটাকে যদি আমরা স্মল ওয়াই প্রাইম লিখি, তাহলে আমি বলতে চাচ্ছি এক্স প্রাইম ইকুয়াল টু এত,
ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু এত, আর জেড প্রাইম সমান যদি জেড অ্যাক্সিসে জেড সি লিখি, যেহেতু এখানে কোনো জেড এর ভ্যালু নাই, তাহলে মনে করলাম যে জেড প্রাইম ইজ ইকুয়াল টু জেড সি। তাহলে ইকুয়েশনটা কি এরকম দাঁড়াবে না? দেখেন তো, এক্স ইজ ইকুয়াল টু এক্স প্রাইম ডিভাইডেড বাই জেড সি, মানে জেড প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই প্রাইম ডিভাইডেড বাই জেড প্রাইম, তাই না? এই জিনিসটাকে আমরা যদি, আমরা যে কাজটা করবো, আমরা যদি ম্যাট্রিক্স আকারে লিখি, তাহলে ম্যাট্রিক্সের ক্যালকুলেশনটাকে এইরকম দেখাবে। এটা হচ্ছে ওই ইকুয়েশনটা যেটা আমরা একটু আগে করছি, ওটাকে ম্যাট্রিক্স আকারে লিখলে যে ফর্ম হবে সেটা। এটা হচ্ছে পিক্সেল কোঅর্ডিনেটের ম্যাট্রিক্স ফর্ম। কারণ এক্স আর ওয়াই কি ছিল আমাদের? পিক্সেলের কোঅর্ডিনেট ছিল না, আমরা একটু আগে দেখলাম না, ইমেজ প্লেনের কোঅর্ডিনেট ছিল। দ্যাটস এটাকে বলা হয় পিক্সেল কোঅর্ডিনেটের ফরম্যাট, ম্যাট্রিক্স ফরম্যাট। ওকে। জেড অ্যাক্সিসটা কিছু না, জেড অ্যাক্সিসটা ক্যালকুলেশনের জন্য আসছে, কাইন্ড অফ এটাকে আপনি হোমোলগাস কোঅর্ডিনেটের সাথে তুলনা করতে পারেন। ঠিক আছে। ওকে। এখন পুরো ইকুয়েশনটা তাহলে আমরা দেখলাম। আমি একটু ক্লিয়ার করে দিই, জিনিসটাকে পরিষ্কার করে দিই। ওকে, তাহলে পুরো ইকুয়েশন বা ম্যাট্রিক্সটা আমার কি দাঁড়াইছে? ম্যাট্রিক্সটা দাঁড়াইছে হচ্ছে এইটাতে, এই যে পুরা এটাতে, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম ইজ ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা গুণ এক্স সি ওয়াই সি জেড সি, যেটা আগেই ছিল। ওকে। এখানে এই যে ভ্যালুটা আছে না, এটার একটা নাম আছে। এটাকে বলা হয় ক্যামেরার ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালস, অথবা ক্যামেরার ইন্ট্রিনসিক ম্যাট্রিক্স বলা হয়। অন্তর্জাত, বহির্জাত হচ্ছে এক্সট্রিনসিক, অন্তর্জাতকে বলা হয় ইন্ট্রিনসিক। মানে ভিতরের ম্যাট্রিক্সকে মূলত বলা হয় ইন্ট্রিনসিক ম্যাট্রিক্স। যেহেতু এখানে ফোকাল লেন্থ আছে, দেখেন ফোকাল লেন্থ আছে না, ফোকাল লেন্থ কিসের ম্যাট্রিক্স? ভিতরের জিনিসটা ফোকাল লেন্থ। তো এগুলাকে অন্তর্জাত বা ইন্ট্রিনসিক ম্যাট্রিক্স বলা হয়। তো এই যে ম্যাট্রিক্সটা, এটার নাম হচ্ছে কি ইন্ট্রিনসিক ম্যাট্রিক্স। সো এটাকে কি বলা হয়? আমরা ইন্ট্রিনসিক ম্যাট্রিক্স বলবো, যেটাকে কে দ্বারা, মূলত কে দ্বারা প্রকাশ করা হয়। আপনারা পরীক্ষায় এতটুকু লিখবেন, এই এতটুকু লিখবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। তাহলে আমরা কি করছি অ্যাকচুয়ালি? আমরা হচ্ছে অনেক কিছু করে ফেলছি। ফার্স্ট অফ অল, ক্যামেরার এক্সট্রিনসিক ম্যাট্রিক্স বের করছি। সেকেন্ড অফ অল হচ্ছে ক্যামেরার ইন্ট্রিনসিক ম্যাট্রিক্স বের করছি। আর এক্স আর ওয়াই প্লেনের জন্য একটা ইকুয়েশন আমরা দাঁড়া করাইছি, যাতে আমরা এক্স আর ওয়াই প্লেনের ক্যালকুলেশন গুলাকে করতে পারি। এতটুকুই হচ্ছে কিন্তু আপনাদের ইমেজ জিওমেট্রি। এন্ড আপনাদের আপনাদের wait, আপনাদের সাজেশনে ইমেজ জিওমেট্রি কিন্তু আছে। এই দেখেন, ইমেজ জিওমেট্রি প্রুফ, মানে ম্যাথমেটিক্যাল যে প্রুফটা, যেটা এখন পড়লাম, এটা কিন্তু আপনাদের সাজেশনে আছে। সেটা ভালো করে পড়বেন কিন্তু। ওকে। এখন আরেকটা লেকচার বাকি রয়ে গেছিল, উইক 8, যেটা খুবই ছোট একটা লেকচার। এখান থেকে ছোট কোশ্চেন আসতে পারে, যেমন আপনাদের সাজেশনটা যদি আমি আবার অন করি, যেমন এখান থেকে দুইটা কোশ্চেন আমি দিছি, যে রিজিড অ্যান্ড অ্যাফাইন ট্রান্সফরমেশন কাকে বলে, আর এজ ডিটেকশন কাকে বলে, ডিটেল উইথ ইমেজ, ইমেজ সহ ডিটেল করতে বলছে। সো আমি যদি এখন দেখাই আপনাদের এই গ্রাফ দুইটা। ওকে, এটা হচ্ছে উইক 8, যেটা আমরা এখন শুরু করছি। ওকে, রিজিড ট্রান্সফরমেশন কি? সো আমি যদি একদম বেসিক থেকে বলি, আপনারা ছবি যখন তুলেন, ছবি এডিট করেন না, ক্রপ করেন বা কোনো এক সাইডে বড় করেন ইমেজটাকে, বা বিভিন্ন ধরনের এডিটিং করেন না, সেটাকে মূলত ট্রান্সফরমেশন অফ ইমেজ বলা হয়, ইমেজের ট্রান্সফরমেশন বলা হয়। সো আপনাদের মতোই যারা এই সব জিনিস নিয়ে আসলে কাজ করে, কম্পিউটার ভিশন নিয়ে কাজ করে, তারা হোয়াট দে ডু, দে অ্যাকচুয়ালি এডিট দোজ ইমেজ। তারা হচ্ছে এডিট করে ইমেজগুলোকে, তারা হচ্ছে সুন্দর করে এডিট করে, যাতে করে তারা তাদের কাজে এগুলোকে ইউজ করতে পারে। ওকে। সো রিজিড ট্রান্সফরমেশন জিনিসটা হচ্ছে, সহজ ভাষায় বললে, এই ট্রান্সফরমেশনে ইমেজের কোনো পরিবর্তন করা হয় না। শুধুমাত্র ইমেজটাকে হয় রোটেট করা হয়, না হলে ট্রান্সলেট করা হয়। ট্রান্সলেট কিন্তু হচ্ছে সামনে পিছনে সরানো। ঠিক আছে। সো আপনি যদি কোনো একটা ইমেজকে রোটেট করান, তাহলে কিন্তু ইমেজটা লেন্থ অ্যান্ড উইথ সেমই তো থাকতেছে, শুধু ইমেজটা ঘুরে যাচ্ছে। সিমিলারলি আপনি যদি ট্রান্সলেট করায় এখান থেকে এখানে নিয়ে আসেন কোনো একটা ইমেজকে, তাহলেও কিন্তু এটা লেন্থ আর উইডের কোনো পরিবর্তন হচ্ছে না।
লেন্থ আর উইথ কিন্তু সেমই থাকতেছে, শুধুমাত্র আপনি এটাকে ট্রান্সলেট করছেন। সো এই প্রসেসটার নাম হচ্ছে রিজিড ট্রান্সফরমেশন। রিজিড মানে শক্ত, ভঙ্গুর, ভঙ্গুর না, ঠিক আছে? সো এটাকে বলা হয় রিজিড ট্রান্সফরমেশন। সো এই ট্রান্সফরমেশনে কি করতে হয়? রোটেট করা হয় অ্যান্ড শুধুমাত্র ট্রান্সলেট করা হয়, যেটা হচ্ছে এখানে দেখানো আছে। ট্রান্সলেট, রিফ্লেকশন অ্যান্ড রোটেট, তিনটা কাজ করা হয়। রিফ্লেকশনের কথা এখানে বলা নাই, রিফ্লেকশনও রোটেটের মতোই তো আলটিমেটলি, তাই না? 180 ডিগ্রি কোণে ঘুরাই দিলেই তো রিফ্লেকশন হয়ে যায়। আর যেটা করতে পারবেন না আপনারা, জুম করতে পারবেন না, মানে স্কেল করতে পারবেন না, কোনো একটা ইমেজকে স্কেলিং করতে পারবেন না। আর স্ট্রেচিং বা স্কিউইং, স্কুইং বা স্ট্রেচিং করতে পারবেন না। এটা মানে হচ্ছে স্ট্রেচ করা না, আপনাকে কিভাবে বুঝাবো এখন সামনে থাকলে। স্ট্রেচ মানে হচ্ছে, আমি দেখাই। স্ট্রেচ মানে এটা, ধরেন এটা কোনো একটা ইমেজ, ঠিক আছে? এখন এই কোনো একটা ইমেজকে আপনি স্ট্রেচ এভাবে করছেন, এটা আপনি রিজিড ট্রান্সফরমেশনে করতে পারবেন না, যেটা রিজিড ট্রান্সফরমেশনে করা পসিবল না। ওকে, তাহলে পসিবল কোন ট্রান্সফরমেশনে? যে ট্রান্সফরমেশনে এগুলো সবই পসিবল, এটাকে বলা হয় অ্যাফাইন ট্রান্সফরমেশন। এটার নাম হচ্ছে অ্যাফাইন ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনে আপনি রোটেট করতে পারবেন, শিফট করতে পারবেন, স্কেলিং করতে পারবেন, শেয়ার করতে পারবেন, ফ্লিপ করতে পারবেন, মানে অনেক কাজই করতে পারবেন। ঠিক আছে? রোটেট মানে কি এখানে দেখানো হয়েছে, রোটেট মানে ঘোরানো। মিররিং, মিররিং মানে হচ্ছে অ্যাঙ্গেলেও মিররিং, সেম কথা কাইন্ড অফ। স্কেলিং মানে ছোট বড় করা। ট্রান্সলেশন মানে সামনে পিছনে সরানো। শিয়ারিং মানে কি? শিয়ারিং মানে হচ্ছে ধরেন কোন একটা ইমেজ এইরকম, এখন এটাকে আপনি বাঁকাই ইমেজটাকে এইরকম করে ফেলছেন, এটাকে বলা হয় শেয়ারিং। বা টিল্টিং বা চেঞ্জ করা, কোনো একটা ওরিয়েন্টেশনটাকে চেঞ্জ করা, এটাকে বলা হয় শেয়ারিং। আর নন ইউনিফর্ম স্কেলিং, এটা কাইন্ড অফ স্কেলিং, একই ধরনের স্কেলিং বলা হয় এটাকে। ধরেন কোন একটা ইমেজ হচ্ছে এরকম, আর আপনি ইমেজটাকে স্কেলিং করে এরকম করছেন, এটাকে বলা হয় ইউনিফর্ম স্কেলিং। আবার কোন একটা ইমেজ হচ্ছে এরকম, আপনি এটাকে স্কেলিং করে এরকম বানাইছেন, মানে এরকম বানাইছেন, এটাকে বলা হয় নন ইউনিফর্ম স্কেলিং। মানে স্কেলিংটা আগের ইমেজের ভাবটাকেই চেঞ্জ করে ফেলছে, উইড অ্যান্ড লেন্থটাকেই চেঞ্জ করে ফেলছে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় নন ইউনিফর্ম স্কেলিং। সো আপনি অ্যাফাইন ট্রান্সফরমেশন এই সব কিছুই করতে পারবেন, বিধায় এটা সব থেকে ইফিশিয়েন্ট একটা ট্রান্সফরমেশন মেথড, যেটা মূলত সব থেকে বেশি ইউজ করা হয়। ওকে, এখানে অ্যাফাইন ট্রান্সফরমেশনের অনেকগুলা উদাহরণ দেওয়া আছে, আপনি উদাহরণগুলো দেখে নেবেন। যেটা একটু আগে বলছি, যেটা ওই দেখেন শিয়ার, SHEAR, শিয়ারের যে উদাহরণটা সেটা এখানে দেখানো হয়েছে মূলত। কোনো একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটাকে আপনি চাইলে অ্যাফাইনে শেয়ার করতে পারবেন, এভাবে শেয়ার করতে পারবেন। শেয়ার না কিন্তু, এটা হচ্ছে শিয়ার। শিয়ার মানে বাঁকানো, ঠিক আছে? বাঁকানো, বিকৃতি করা। ওকে, লাস্ট টপিক, একদম লাস্ট টপিক, সেটা হচ্ছে এজ ডিটেকশন। কি এজ ডিটেকশনে আমি বলবো, আমি যে যে কোশ্চেনগুলো পড়াচ্ছি, যে যে কোশ্চেনগুলো সাজেশনে আছে, অবশ্যই এগুলো ভালো মতো পড়বেন। ভালো মতো পড়লে দেন আপনার পরীক্ষায় ভালো মার্ক পাবেন। ওকে, সো এখানে এজ ডিটেকশন কি, ইমেজে এজ ডিটেকশন কেন ইউজ করা হয়, এই জিনিসগুলো জানা লাগবে আমাদের কিন্তু। যখন আমরা কম্পিউটার ভিশন নিয়ে কাজ করব, আমাদের কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে, কম্পিউটার ভিশন মানে কিন্তু অ্যাকচুয়ালি ছবি নিয়ে কাজ করে তা না। কম্পিউটার ভিশন কিন্তু ভিডিও নিয়ে কাজ করে। অ্যান্ড ভিডিও মানে কিন্তু কি, প্রতি সেকেন্ডে এক একটা ছবি। ধরেন 1 সেকেন্ডে 10টা ছবি উঠতেছে, ওটাকে কিন্তু আপনি ভিডিওতে কনভার্ট করতে পারবেন, বা ফ্রেম থেকে ছবিতে, ফ্রেম থেকে ভিডিওটা কনভার্ট করতে পারবেন। তো ভিডিও আলটিমেটলি অনেকগুলো ছবিকে মিলাই ভিডিও তৈরি করা হয়। সো এই ভিডিও তৈরির সময়, ভিডিও যখন রান করে, যখন হচ্ছে ভিডিও দিয়ে কম্পিউটার ভিশনে কাজগুলো করা হয়, তখন কিন্তু এজ ডিটেকশন খুবই ইম্পর্টেন্ট একটা ফিচারের মধ্যে পড়ে যায়। এজ ডিটেকশন কি? ধরেন কোন একটা ছবিতে এজ থাকে না? এজ মানে হচ্ছে ধরেন এই ফুলের মধ্যে এইটা একটা এজ, এজ মানে কর্নার, এগুলা কর্নার, ঠিক আছে না? এগুলাকে ডিটেক্ট করে এরকম আকৃতিতে নিয়ে আসাটাকে বলা হয় এজ ডিটেকশন। খুবই সহজ সিম্পল বাংলায় বললাম, যে কর্নার গুলাকে ডিটেক্ট করার একটা প্রসেস হচ্ছে এজ ডিটেকশন। ঠিক আছে? বাউন্ডারি বা কর্নার এগুলাকে ডিটেক্ট করার একটা প্রসেস হচ্ছে এজ ডিটেকশন। এটা একটা ফান্ডামেন্টাল ইমেজ প্রসেসিং টেকনিক, যেটা মূলত আইডেন্টিফাইং এন্ড লোকেটিং এর কাজে ইউজ করা হয়। কি আইডেন্টিফাই আর লোকেট করা হয়? বাউন্ডারি অথবা এজ কে আইডেন্টিফাই আর লোকেট করা হয়। ওকে,
কয়েক ধরনের এজ ডিটেকশন টেকনিক অ্যাভেলেবেল, যেমন সবেল এজ ডিটেকশন টেকনিক, ক্যানি এজ ডিটেকশন টেকনিক, ল্যাপ্লাসিয়ান এজ ডিটেকশন টেকনিক, প্রি ওয়েট এজ ডিটেকশন টেকনিক, রবার্টস ক্রস এজ ডিটেকশন টেকনিক অ্যান্ড শার এজ ডিটেকশন টেকনিক। অনেকগুলো এজ ডিটেকশন টেকনিক আছে, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি কোনটা ভালো কোনটা খারাপ এগুলা মূলত ডিপেন্ড করে আপনি কি ধরনের এজ ডিটেক্ট করতে চাচ্ছেন সেটার উপর। আপনি যদি স্পেসিফিক এজ ডিটেক্ট করতে চান তাহলে স্পেসিফিক ফিল্টার বা এজ ডিটেকশন টেকনিকগুলোকে ইউজ করবেন। সো এজ ডিটেকশনের কিছু প্রসেস আছে, একটা ওয়ার্কিং প্রিন্সিপাল টাইপের একটা কোশ্চেন আসতে পারে। যেমন আমি ওখানে পড়ছি না, উইথ পিকচার পিকচার সহ এজ ডিটেকশন ব্যাখ্যা করতে বলছে আপনার সাজেশনে। তো পিকচার আসলে কোনটার দিবেন? এটা দিবেন, এই পিকচারটা দিবেন? না, এই পিকচার দিলে কিন্তু হবে না। এটা কিন্তু পিকচার দিলে আপনি আঁকতে পারবেন এটা? নো, এটা আপনি আঁকতে পারবেন না। দ্যাট মিনস আপনাকে ব্যাখ্যা করতে হবে এখন এই পিকচারগুলা, এগুলাকে ব্যাখ্যা করতে হবে। সো এইগুলা কি? এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে এজ ডিটেকশন যেভাবে করা হয় সেখানে প্রসেসটা এখানে বলা আছে। কি কি প্রসেস আছে যদি আমরা একটু দেখি। সো এজ ডিটেকশন করার আগে আপনাকে এজ মডেল সম্পর্কে জানতে হবে। এস মডেল কি? এস মডেলগুলো আসলে খাজের মতো কাজ করে। কখনো যদি আপনি নকশি পিঠা বানাইতে দেখেন তাহলে নকশি পিঠার খাজ কিনতে পাওয়া যায় না? তো পিঠার মধ্যে আপনি যখন খাজটাকে বসাই দিবেন ওই অনুযায়ী কিন্তু পিঠাগুলো তৈরি করা হয়। সিমিলারলি এই এজ ডিটেকশনের জন্য কিছু খাজ থাকে যেগুলাকে ছবির উপর বসাইলে ওই অনুযায়ী ছবির এজ ডিটেকশন গুলা কাজ করে। সো এজ ডিটেকশন মডেল হচ্ছে মূলত তিনটা। কিভাবে আমরা বুঝবো তিনটা মডেল এজ ডিটেকশন? দেখেন এখানে হচ্ছে কালো, কালোকে যদি আমরা জিরো ধরি আর ব্ল্যাককে যদি আমরা ওয়ান ধরি, তাহলে কিন্তু দেখেন এখানে এক্স্যাক্টলি জিরো থেকে ওয়ানে চেঞ্জ হয়েছে। তাহলে এই সিগন্যালটাকে আমরা এভাবে বলতে পারি না, জিরো থেকে ডিরেক্ট এক লাফে ওয়ানে চেঞ্জ হয়েছে। এটাকে বলা হয় স্টেপ সিগন্যাল। এখানে লেখা আছে এটাকে বলা হয় স্টেপ সিগন্যাল। এটা একটা মডেল। ওকে, এরপর দেখেন এই চিত্রটা, এখানে জিরো ছিল আর এখানে হচ্ছে ওয়ান। মাঝখানে এই ভ্যালুগুলা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, জিরো থেকে আস্তে আস্তে তারপর ওয়ানে আসছে। দ্যাট মিনস হচ্ছে জিরো ছিল, এরপর আস্তে আস্তে কততে গেছে, ওয়ানে গেছে। এটাকে বলা হয় র্যাম্প সিগন্যাল, র্যাম্পিং সিগন্যাল। র্যাম্প র্যাম্প আকারে যাচ্ছে, ঠিক আছে, মানে আস্তে আস্তে বাড়তেছে ভ্যালুগুলো, এইভাবে আস্তে 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 ভ্যালুগুলো বাড়তেছে। এই ধরনের সিগন্যালগুলোকে বলা হয় র্যাম্প সিগন্যাল। এরপর পরেরটা দেখি, এখানে জিরো, এখানেও জিরো, দুই দিকে জিরো, একদম পয়েন্টে ওয়ান। বাট আশেপাশের এই ভ্যালুগুলো আস্তে আস্তে বাড়তেছে, সিমিলারলি এদিকে আস্তে আস্তে কমতেছে, তাই না? দেখেন জিরো থেকে আস্তে আস্তে বেড়ে ওয়ান হচ্ছে, আবার আস্তে আস্তে কমে এখানে কি জিরো হচ্ছে। এই সিগন্যালটাকে বলা হয় রুফ সিগন্যাল বা রুফ এজ সিগন্যাল। এটার নাম আছে, তিনটারই নাম আছে: স্টেপ সিগন্যাল, র্যাম সিগন্যাল, রুফ সিগন্যাল। স্টেপ, র্যাম, রুফ, এই তিনটা সিগন্যালকে বলা হয় সিগন্যাল মডেল। এর এই সিগন্যাল মডেলগুলা আপনি কোন ধরনের এজ ডিটেক্ট করতে চান সেই অনুযায়ী সেটার উপর ভিত্তি করে মূলত এই মডেলগুলাকে ইউজ করে এজ ডিটেকশন করা হয়। এরপরে এজ ডিটেকশন মডেলের পরে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ইমেজ ইন্টেন্সিটি ফাংশন। এখানে ওই চিত্রটাই দেওয়া আছে, এখানে আসলে নতুন কিছু দেওয়া নাই, আমরা আগের পেজে যেটা পড়ছি না ওইটাই দেওয়া আছে এখানে। ইমেজ ইন্টেন্সিটি ফাংশনটা মূলত কি করে, ওটা হচ্ছে ব্রাইটনেস আর ইন্টেন্সিটি মিন করে প্রত্যেকটা পিক্সেলের। প্রত্যেকটা পিক্সেলে যে ব্রাইটনেস আর ইন্টেন্সিটি থাকবে সেটা মূলত ইমেজ ইন্টেন্সিটি ফাংশনের মাধ্যমে জানা যাবে। ফর এক্সাম্পল, আপনার যদি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা গ্রে স্কেল ইমেজ হয়, কোন একটা পিক্সেলের যদি 100 ভ্যালু থাকে আর একটা পিক্সেলের যদি ওয়ান ভ্যালু থাকে, তাহলে এটার ইন্টেন্সিটি বেশি না আর এটার ইন্টেন্সিটি কি কম? তাহলে এগুলাকে ফাংশন দ্বারা দেখানোর যে প্রসেসটা এটাকে মূলত ইমেজ ইন্টেন্সিটি ফাংশন বলা হয়। ওকে, এরপর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডেরিভেটিভ। আচ্ছা, ডেরিভেটিভ অন্তরীকরণ। অন্তরীকরণে এখানে অন্তরীকরণের কাজ কি? অন্তরীকরণের কাজ হচ্ছে, ওকে ওয়েট, কোন একটা ইমেজের প্রথম ডেরিভেটিভ করলে যে ভ্যালুটা আসবে এটা মূলত রেট অফ চেঞ্জ অফ পিক্সেল ইন্টেন্সিটি মিন করে। মানে হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো একটা পিক্সেল কি পরিমাণ পরিবর্তন হচ্ছে সেটা মূলত আমরা পাবো ফার্স্ট ডেরিভেটিভ করলে। সো আমরা প্রথম যে ডেরিভেটিভটা এটা যদি আমরা করি তাহলে
ফর এক্সাম্পল এটা রেট অফ চেঞ্জ অফ পিক্সেল হচ্ছে এরকম একটা গ্রাফ। এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ করলে। আবার এটাকে যখন ডেরিভেটিভ করব, দ্যাট মিনস সেকেন্ড ডেরিভেটিভ যখন করব, তখন আমরা কি পাবো জানেন? তখন আমরা হচ্ছে জিরো ক্রসিং পাবো। জিরো ক্রসিং জিনিসটা আবার কি? ওকে, এটা বলি। জিরো ক্রসিং মানে হচ্ছে কোনো গ্রাফ যদি এমন হয়, কোনো গ্রাফ যদি এমন হয়, এটাকে বলে জিরো ক্রসিং। মানে এই যে ভ্যালু, এই যে জায়গাটা, এটা কিন্তু জিরো, তাই না? এটাকে ক্রস করে কোনো গ্রাফ যদি যায়, এটাকে বলা হয় জিরো ক্রসিং। অ্যান্ড যখনই এরকম কোনো ক্রস ঘটবে, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে এজ আছে। এখানে হচ্ছে কর্নার আছে, সরি কর্নার না, এজ। এজ বা বাউন্ডারি আছে। ঠিক আছে। সো আচ্ছা, এজ আর কর্নার কিন্তু আলাদা, এটা একটু মাথায় রাখবেন। কর্নার হচ্ছে যেমন, আমি যদি বলি এই ইমেজে হচ্ছে চারটা কর্নার, বাট এজ কিন্তু অনেকগুলা, এখানে প্রত্যেকটা কিন্তু এজ, এগুলা কিন্তু কর্নার না। ঠিক আছে, দুটা কিন্তু আলাদা বিষয়। তো জিরো ক্রসিং বিষয়টা আশা করি বুঝছেন কি। এখন পুরো এই জিনিসটা আমরা সুন্দর করে ব্যাখ্যা করব। সো এখানে দেখেন, এখানে ভ্যালু কত? জিরো। এখানে ভ্যালু কত? ওয়ান। তাহলে মাঝখান দিয়ে জিরো থেকে ওয়ান হচ্ছে, দ্যাট মিনস এটা কি ফিল্টার বা কি এজ ডিটেকশনে এটা আমাকে এটাকে আমরা ইউজ করব? এটাকে আমরা ইউজ করবো হচ্ছে র্যাম্পের ক্ষেত্রে, র্যাম মডেল এজ ডিটেকশনের ক্ষেত্রে এটাকে আমরা ইউজ করব। দেখেন এখানে আমরা ইউজ করছি যে র্যাম্প এখানে বাড়তেছে, বেড়ে ওয়ান হয়ে যাচ্ছে। ওকে। এখন এটাকে যদি আমরা প্রথম ডেরিভেটিভ করি, তাহলে গ্রাফটা হবে এরকম। এরকম গ্রাফ হবে। আচ্ছা, প্রথম ডেরিভেটিভ করলে গ্রাফটা হবে এরকম। এটাকে যদি আমরা দ্বিতীয় ডেরিভেটিভ করি, এখন প্রথম ডেরিভেটিভটা এখানে কি মিন করতেছে? এটা হচ্ছে সময়ের সাথে পিক্সেলটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা মূলত এখানে মিন করতেছে। তো সময়ের সাথে পিক্সেল তো দুইটা ভ্যালু দিয়ে চেঞ্জ হচ্ছে, একটা জিরো না হলে ওয়ান, তাই না? মানে জিরো অথবা 255, সেটাই তো চেঞ্জ হচ্ছে, আর তো চেঞ্জ হচ্ছে না। ওকে। এখন এটাকে যদি আমরা সেকেন্ড ডেরিভেটিভ করি, এন্ড সেকেন্ড ডেরিভেটিভটা যদি জিরো ক্রসিং হয়, তাহলে বুঝবো যে এটা একটা এজ আছে, এখানে কোনো একটা এজ আছে। এন্ড আমরা জানি এখানে কিন্তু এজ আছে, তাই না? সো সেকেন্ড ডেরিভেটিভটা হচ্ছে এরকম হবে, এরকম হবে। এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। এন্ড এখানে কিন্তু একটা জিরো ক্রসিং আছে। এটা কিন্তু জিরো ক্রসিং আছে, দ্যাট মিনস এটা হচ্ছে একটা এজ আছে এখানে, যেহেতু জিরো ক্রসিং হইছে। এন্ড এখানে একটা সেকেন্ড ডেরিভেটিভ করার ফলে জিরো ক্রসিং হইছে, দ্যাট মিনস এখানে একটা এজ আছে। তো আপনাদের পরীক্ষায় যদি কোশ্চেন আসে, আপনারা হচ্ছে এজ ডিটেকশনের কোশ্চেন যদি আসে, আপনারা এই এজ মডেল, এজ মডেলের তিনটা জিনিস একটু জাস্ট বুঝাই দিবেন, কোনো মতে একে বুঝাই দিবেন। এরপর হচ্ছে এটা ইমেজ ইন্টেন্সিটি ফাংশন, তারপর ফার্স্ট এন্ড সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে এই জিনিসটাকে বুঝাই দিবেন। শেষ। আর কিচ্ছু লাগবে না। দ্যাটস ইট। এটাই আপনাদের সিলেবাস, এতটুকুই থাকবে। আহ, আর বেশি আসলে অনেক পড়ায় ফেলছি টু বি অনেস্ট, বাট আপনাদের সিলেবাসও কমাই দিছি। ঠিক আছে। ওকে, বেস্ট অফ লাক পরীক্ষার জন্য।